সুপ্রভাত সবাইকে। আজ আমরা এমন এক যাত্রা শুরু করছি যেটিকে শুধুমাত্র একটি আমলাতান্ত্রিক আনুষ্ঠানিকতা হিসেবে দেখা উচিত নয়, বরং আধুনিক খাদ্য বাজারে আইনগত, কার্যকরী এবং নৈতিকভাবে টিকে থাকার একটি সত্যিকারের মাস্টার ক্লাস হিসেবে বিবেচনা করা উচিত। আমি মারিও বেনভেনুতি, এবং আমি এখানে কোনো তাত্ত্বিক শিক্ষকের মতো স্লাইড পড়ে শোনাতে আসিনি। আমি একজন সিনিয়র ফল প্রযুক্তিবিদ যার পশুচিকিৎসা পটভূমি রয়েছে। আর আমার ক্যারিয়ার হল অভিজ্ঞতার এক মোজাইক, যেখানে রান্নাঘরের ধোঁয়া আর উৎপাদন লাইনের শব্দই আমার দৈনন্দিন বাস্তবতা। আমি ২০ বছরেরও বেশি সময় ধরে বড় বহুজাতিক খাদ্য কোম্পানিতে কোয়ালিটি ম্যানেজমেন্টে কাজ করেছি, যেখানে পাস্তুরাইজেশন লাইনে মাত্র ১.০ ডিগ্রির ধুল হাজার হাজার টন পণ্যকে বৈশ্বিক বাজার থেকে ফিরিয়ে নেওয়ার কারণ হতে পারে, যার ফলে বিশাল আর্থিক ক্ষতি এবং এমন সুনামহানি হয় যা ঠিক করতে দশক লেগে যায়। শানাতি। আমি ব্যারিকেডের অন্য পাশেও কাজ করেছি, নিয়ন্ত্রক সংস্থা, স্বীকৃত ল্যাবরেটরি এবং সার্টিফিকেশন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করেছি। তাই আমি পুরোপুরি জানি তাদের মনস্তত্ত্ব, যারা হাতে রিপোর্ট নিয়ে আপনার রান্নাঘরে ঢোকে, এবং আমি ঠিক জানি তারা কোথায় খুঁজবে বুঝতে যে আপনি সত্য বলছেন নাকি শুধু অভিনয় করছেন। আমি আপনাকে একেবারে শুরুতেই সতর্ক করে দিচ্ছি, সম্পূর্ণ খোলামেলাভাবে। এই কোর্সটি ইন্টারজ্যাক্টিভ এবং কখনো কখনো উস্কানিমূলকভাবে ডিজাইন করা হয়েছে। এটা কোনো বিরক্তিকর ঘুমপাড়ানি গান হবে না। আলোচনার সময় আমি হঠাৎ কুইজ বেব এবং সরাসরি প্রশ্ন করব। আপনি যদি মৌলিক ধারণাগুলোর উত্তর দিতে না পারেন, তাহলে এর মানে আপনার কোম্পানি ঝুঁকিপূর্ণ। আর আজ আমরা এখানে এসেছি সেই ফাঁকগুলো বন্ধ করতে। এই প্রশিক্ষণ কোর্সটি প্রদান করছে এমএমএস এক্সিকিউটিভ কনসাল্টিং। এমএমএস কে? আমরা সেই সাধারণ লোকাল ট্রেনিং এজেন্সি নই যারা শুধু সার্টিফিকেট বিক্রি করে। আমরা একটি গঠিত ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানি, যার অপারেশনাল অফিস ইতালি এবং বিদেশে ছড়িয়ে আছে। আমরা কর্মক্ষেত্রের নিরাপত্তা, আইএসও সার্টিফিকেশন, গোপনীয়তা এবং ম্যানেজারিয়াল কনসাল্টিং নিয়ে কাজ করি। আমাদের প্রায়ই ডাকা হয় যখন ক্ষতি ইতিমধ্যেই হয়ে গেছে। জব্দ করা ফ্রিজ, ১৫,০০০ ইউরো জরিমানা, অথবা ম্যানস্লেটারের জন্য ফৌজদারি মামলা। আমি আপনাদের কাছে একটি নির্মম সত্য স্বীকার করছি। আমাদের কমার্শিয়াল ডিরেক্টর হাসেন যখন তিনি এই মরিয়া ফোন কলগুলো পান, কারণ দুর্ঘটনার পরে হস্তক্ষেপ করলে ক্লায়েন্টের খরচ হয় প্রতিরোধমূলক পরামর্শের তুলনায় ৩ গুণ বেশি। কিন্তু আমার নৈতিকতা আলাদা। প্রতিরোধী চিকিৎসার চেয়ে ভালো। পরিদর্শকরা সঙ্গে সঙ্গে অনলাইনে ডাউনলোড করা কপিপেস্ট দেখা হেতে ম্যানুয়াল চিনে ফেলেন। একটি ভুয়া ডকুমেন্ট ব্যবহার করা মানে কার্ডবোর্ডের রাইফেল নিয়ে যুদ্ধে যাওয়ার মতো। আদালতে এটি আপনার খারাপ উদ্দেশ্যের প্রমাণ হয়ে দাঁড়ায়। আজ আমরা সত্যিকারের নিরাপত্তা গড়ে তুলছি। এই স্লাইডে আমরা কোর্সের যৌক্তিক স্থাপত্য পর্যবেক্ষণ করছি। এটি কোনো সূচি নয়। এটি কৌশলগত দুর্গের একটি ধারাবাহিকতা। আমরা শুরু করব নিয়ন্ত্রক কাঠামো দিয়ে, আমাদের আইনি বর্ম। তারপর আমরা স্বাস্থ্য ঝুঁকির দিকে এগোব, ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী এবং রাসায়নিক টক্সিন। আপনাকে এগুলো জানতে হবে, যেমন একজন জেনারেল শত্রু সেনাদের চেনে। তৃতীয় ব্লকটি হবে প্রয়োজনীয় শর্তাবলী নিয়ে, অর্থাৎ বাড়ির ভিত্তি, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ। সবশেষে আমরা গভীরে যাব কেএসএসএফ, প্রাথমিক কার্যক্রম, ৭টি নীতি, রেকর্ডরক্ষণ ব্যবস্থা এবং যাচাই কার্যক্রম নিয়ে। প্রতিটি ধাপই আপনার পেশাগত সুরক্ষার জন্য একটি মৌলিক অংশ। চলুন প্রথম মডিউল,
নিয়ন্ত্রক কাঠামো ও ইতিহাস নিয়ে মূল বিষয়ে প্রবেশ করি। এই অংশটিকে গৌণ মনে করার ভুল করবেন না। কোনো নিয়ম কেন আছে তা বোঝা আপনাকে সেটি বুদ্ধিমত্তার সঙ্গে প্রযোগ করতে সাহায্য করবে, যন্ত্রের মতো নয়, ফলে কাজ আরও সহজ ও নিরাপদ হবে। এই অংশে আমরা ফোর্ড নিরাপত্তা ধারণার বিবর্তন বিশ্লেষণ করব, প্রাথমিক দমনমূলক পদক্ষেপ থেকে শুরু করে আধুনিক স্বনিয়ন্ত্রণ পর্যন্ত ইউরোপীয় আইনবিধির গুরুত্বপূর্ণ ধাপগুলো অতিক্রম করে, যা আজ আপনার দৈনন্দিন কার্যকলাপের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে। এখন আমরা আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর একটিতে প্রবেশ করছি। আজ যে ব্যবস্থা আপনার রান্নাঘরগুলো নিয়ন্ত্রণ করে তার উৎপত্তি। ভালো করে দেখুন এই চতুর্থ স্লাইডটি। শিরোনামটি হল এর ইতিহাস, এবং বিচারকের হাতুড়ির ছবিটি কোনো কাকতালীয় কারণে বেছে নেওয়া হয়নি। এটি আমাদের মনে করিয়ে দেয়, যা আজ আইনি বাধ্যবাধকতা একসময় ছিল নিখাদ টিকে থাকার কৌশল। আজ অনেক অপারেটর কে একটি আমলাতান্ত্রিক চাপ হিসেবে দেখেন, যা ব্রাসেলসের কোনো অফিসে জন্ম নিয়েছে, যেখানে কর্মকর্তারা কখনো ফ্রাইং প্যানও দেখেননি। এর চেয়ে সত্য থেকে আর কিছুই দূরে হতে পারে না। এর উৎপত্তি আদালতে নয়, বরং 1960-এর দশকে ঠান্ডা যুদ্ধ ও মহাকাশ দৌড়ের সময় নেসার মহাকাশ প্রকৌশল গবেষণাগারে। আমেরিকান বিজ্ঞানীদের সামনে যে সমস্যাটি ছিল তা ছিল অত্যন্ত জটিল। কিভাবে অ্যাপোলো মিশনের মহাকাশচারীদের এমনভাবে খাবার দেওয়া যায় যাতে তারা কক্ষপথে থাকাকালীন খাদ্যজনিত কোনো অসুস্থতার ঝুঁকি না থাকে। দৃশ্যটা কল্পনা করুন। আপনি একটি ছোট স্পেস ক্যাপসুলে পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে শূন্য মাধ্যাকর্ষণে এবং একটি চাপযুক্ত স্যুটে আবদ্ধ অবস্থায় আছেন। এমন পরিস্থিতিতে দূষিত খাবারের কারণে বমি বা ডায়রিয়ার আক্রমণ শুধু স্বাস্থ্যগত সমস্যা নয়, বরং এটি একটি প্রযুক্তিগত বিপর্যয় যা ক্রূর মৃত্যুর কারণও হতে পারে। মহাকাশযানে ভাসমান দেহের তরল পদার্থ অনবোর্ড ইলেকট্রনিক সিস্টেমে মারাত্মক শর্ট সার্কিট ঘটাতে পারে। বিলিয়ন ডলারের মিশন এবং জাতীয় নায়কদের জীবন নির্ভর করছিল একটি খাবারের ক্যানের নিরাপত্তার ওপর। নাসা তাদের সরবরাহকারী প্রতিষ্ঠান পিলসবারি কোম্পানিকে এক নজিরবিহীন গ্যারান্টি দিতে বলেছিল। নাসা এবং পিলসবারি কেন একটি নতুন পদ্ধতি উদ্ভাবনের সিদ্ধান্ত নিয়েছিল? কারণ ওই সময় পর্যন্ত খাদ্য শিল্পে ব্যবহৃত প্রচলিত নিয়ন্ত্রণ পদ্ধতি এমন উচ্চ মানের জন্য পরিসংখ্যানগতভাবে সম্পূর্ণ ব্যর্থ ছিল। 1960-এর দশক পর্যন্ত খাদ্য নিরাপত্তা পুরোপুরি চূড়ান্ত পণ্যের পরীক্ষার ওপর নির্ভর করত। একটি ব্যাচ উৎপাদন করা হতো, ধরুন 10,000টি প্যাকেট, আর তার মধ্যে 50 বা 100টি ল্যাবে বিশ্লেষণ করা হতো। যদি ওই 100টি নমুনা মানসম্মত হতো, তাহলে ধরে নেওয়া হতো পুরো ব্যাচটাই ঠিক আছে। কিন্তু অণুজীব বিজ্ঞান গণতান্ত্রিক নয়, আর ব্যাকটেরিয়া সমানভাবে ছড়ায় না। দূষণ একেবারে এলোমেলোভাবে 10,000টির মধ্যে মাত্র 2টি ক্যানকে প্রভাবিত করতে পারে। এটা হলো ছিটেফোঁটা দূষণ। নমুনা পরীক্ষার মাধ্যমে ওই 2টি ত্রুটিপূর্ণ পণ্য ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্য। পুরনো পদ্ধতিতে গাণিতিকভাবে সম্পূর্ণ নিশ্চিত হতে হলে নাসাকে 100% উৎপাদন বিশ্লেষণ করে তারপর ধ্বংস করতে হতো। তারা প্রমাণ পেত যে খাবার নিরাপদ, কিন্তু তখন আর মহাকাশচারীদের খাওয়ানোর জন্য কিছুই থাকত না। একটা মৌলিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার ছিল। শুধু চূড়ান্ত ফলাফলের দিকে না তাকিয়ে পুরো প্রক্রিয়াটা চলাকালীনই নজরদারি শুরু করা জরুরি ছিল। যদি আমি সেই পয়েন্টগুলো চিহ্নিত করি যেখানে বিপদ দেখা দিতে পারে,
এবং সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করি, যেমন তাপমাত্রা বা অম্লতার মতো মানদণ্ড নিখুঁত রাখি, তাহলে বৈজ্ঞানিক সংজ্ঞা অনুযায়ী চূড়ান্ত ফলাফল শুধু নিরাপদই হতে পারে। মহাকাশ থেকে অর্থাৎ অ্যাসেপে দ্রুত পৃথিবীতে নেমে এলো। এই পদ্ধতির অসাধারণ কার্যকারিতা মহাকাশ মিশনে প্রমাণিত হওয়ার পর সাধারণ খাদ্য শিল্প আর চুপ করে থাকেনি। 1970-এর দশকে এই প্রতিরোধমূলক পদ্ধতি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় এবং বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো, যারা তাদের ব্র্যান্ডকে ব্যাপক পণ্য প্রত্যাহার থেকে রক্ষা করতে চেয়েছিল, তারা এটি গ্রহণ করে। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ফেওকো এটিকে কোডেক্স অ্যালিমেন্টারিয়াসের মধ্যে স্বীকৃতি দেয়, ফলে এটি হয়ে ওঠে বৈশ্বিক মানদণ্ড। কিন্তু কেন এটি একটি আইনগত বাধ্যবাধকতা হয়ে উঠল? কারণ খাদ্য বাণিজ্য বিশ্বব্যাপী হয়ে উঠেছে। যদি কোনো ইতালীয় কোম্পানি আমেরিকা বা এশিয়ায় পণ্য রপ্তানি করে, তবে ক্রেতার এই বিষয়ে একটি বস্তুনিষ্ঠ নিশ্চয়তা প্রয়োজন যে খাদ্যটি বৈজ্ঞানিক নীতি অনুসরণ করে উৎপাদিত হয়েছে, এবং তা শুধু সাধারণ জ্ঞান বা ভাগ্য নয়। ওরফে 80 নিরাপত্তার সর্বজনীন ব্যাকরণে পরিণত হয়েছে। স্লাইডে আপনি আইনের যে ছোট হাতুড়িটি দেখছেন, তা এই রূপান্তরকে তুলে ধরে। নাসার ইঞ্জিনিয়ারদের জন্য একটি প্রযুক্তিগত পরামর্শ থেকে শুরু করে সমুদ্রতীরের কিয়স্ক থেকে বড় প্রসেসিং শিল্প পর্যন্ত সবার জন্য এটি এখন একটি বাধ্যতামূলক আইনগত শর্ত হয়ে গেছে। আপনি যদি এই পদ্ধতি প্রয়োগ না করেন, তাহলে আপনি বাজারের বাইরে চলে যাবেন এবং ফৌজদারি শাস্তির মুখোমুখি হবেন। এরপর আমরা পৌঁছাই স্লাইড 7-এ, যা ইতিহাস ও বর্তমান আইনের মধ্যে একটি সংযোগ হিসেবে কাজ করে। এই অংশে আমরা দেখব কিভাবে অ্যাপোলো মিশন থেকে জন্ম নেওয়া এই অন্তর্দৃষ্টিগুলো ইউরোপীয় ইউনিয়ন ও ইতালি গ্রহণ করেছে। আমাদের বুঝতে হবে যে আমরা স্বাস্থ্য পলিসি যুগ থেকে বেরিয়ে এসেছি, যেখানে রাষ্ট্র পরিদর্শক পাঠিয়ে হানা দিত এবং অপরাধীকে ধরার আশায় থাকত। আর এখন আমরা দায়িত্বশীল আত্মনিয়ন্ত্রণের যুগে প্রবেশ করেছি। আজকের দিনে হাইজিন প্যাকেজ এবং 2002 সালের রেগুলেশন 178-এর মাধ্যমে আইন প্রণেতা সরাসরি নিয়ন্ত্রণ থেকে এক ধাপ পিছিয়ে এসেছে, কিন্তু আপনার ওপর দায়িত্ব চাপিয়ে দিতে 10 ধাপ এগিয়ে গেছে। আজকের দিনে কর্তৃপক্ষ আপনাকে বলছে, আমি তো প্রতিদিন সকালে আপনার রান্নাঘরে থাকতে পারব না, তাই আপনার গ্রাহকদের নিরাপত্তার গ্যারান্টার আপনিই হন। আপনাকে আপনার ঝুঁকিগুলো বিশ্লেষণ করতে হবে, কিভাবে সেগুলো পরিচালনা করবেন তা আপনাকেই ঠিক করতে হবে, এবং আপনি যা করেন তা লিখে রাখতে হবে। এটাই আধুনিক নিয়ন্ত্রক কাঠামোর মূল কথা, যেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে বিশ্লেষণ করব। কখনো ভুলবেন না, বিষক্রিয়ার ক্ষেত্রে বিচারক এজকে জিজ্ঞাসা করবেন না কেন তারা পরীক্ষা করেনি, বরং আপনাকেই জিজ্ঞাসা করবেন কেন আপনার স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি। চলুন স্লাইড 8 খুব সতর্কতার সাথে বিশ্লেষণ করি। এখানে আমরা ইতালীয় ফৌজদারি আইনের মাইনফিল্ডে প্রবেশ করছি। 1962 সালের আইন 283-এর 5 নম্বর অনুচ্ছেদ নিয়ে। 60 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই বিধানই সেই স্তম্ভ যার ওপর ম্যাজিস্ট্রেটরা খাদ্য সংক্রান্ত অপরাধের মামলায় অভিযোগ গঠন করেন। এটা একজন উদ্যোক্তার জন্য এতটা বিপজ্জনক কেন? কারণ এটি একটি অনুমিত বিপদের বিধান। চলুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখি। বর্ণনা বি খারাপ অবস্থার পদার্থ নিষিদ্ধ করে। অনেকে মনে করেন এর মানে পচা খাবার। ভুল। ক্যাসেশন কোড ডজনখানেক রায় স্থির করেছে, অপরাধ তখনই ঘটে যখন খাবার ভুলভাবে সংরক্ষণ করা হয়েছে। এটা খাওয়ার উপযোগী কিনা বা ক্ষতি করেছে কিনা তার কোনো গুরুত্ব নেই। একজন পরিদর্শক যদি 4 ডিগ্রির বদলে 10 ডিগ্রিতে মাংসের টুকরো পান, আপনি তখনই ফৌজদারি ঝুঁকিতে পড়ে গেছেন।
গ্রাহক অসুস্থ হয়েছে কিনা সেটা কোনো ব্যাপার না। অপরাধ হচ্ছে নিরাপত্তা বিধি লঙ্ঘন। বর্ণনা ডি কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত বা ময়লা খাবারের কথা বলে। এখানে সহনশীলতা একেবারে শূন্য। একটা তেলাপোকা বা অবঠনগত ছত্রাক থাকলেই বাজেয়াপ্তি ও রিপোর্টের জন্য যথেষ্ট। এমএসএ আমরা সবসময় আমাদের ক্লায়েন্টদের বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো খরচ নয়। এটাই আপনার স্বাধীনতার বীমা। এই আইন ছোটখাটো ভুলের কোনো সুযোগ দেয় না। দায়িত্ব সরাসরি খাদ্য খাতের অপারেটরের ওপর পড়ে, যার নিয়মিত তদারকি করার বাধ্যবাধকতা আছে। আপনার নিয়ন্ত্রণের নথিভুক্ত প্রমাণ না থাকলে বিচারকের কাছে ধরে নেওয়া হবে আপনি নিয়ন্ত্রণ করেননি। চলুন স্লাইড ৯ দেখি। এখানে আপনি যে ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য সুরক্ষা, গুণমান এবং আস্থা, এগুলো কোনো দাতব্য মনোভাব থেকে আসেনি, বরং চরম অর্থনৈতিক প্রয়োজনে জন্ম নিয়েছে। 1990 এর দশকের শেষ থেকে 2000 এর দশকের শুরু পর্যন্ত ইউরোপ ছিল একের পর এক পদ্ধতিগত সংকটে বিপর্যস্ত। ম্যাড কাউ ডিজিজ, বিসি, বেলজিয়ান মুরগিতে ডাইক্সিন, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। ইউরোপীয় খাদ্য বাজার ধ্বংসের মুখে ছিল কারণ ভোক্তারা আস্থা হারিয়ে ফেলেছিল। ইইউ বুঝেছিল, খাদ্য অর্থনীতি বাঁচাতে হলে একেবারে অটুট নিরাপত্তা ব্যবস্থা দরকার। তাই খাদ্য নিরাপত্তাকে একটি মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। যখন আপনি মানব স্বাস্থ্যের উচ্চ সুরক্ষা পড়েন, তখন আপনাকে এটি কার্যকরভাবে এভাবে অনুবাদ করতে হবে। সন্দেহের ক্ষেত্রে আইন সবসময় ভোক্তার পক্ষ নেবে, কখনোই কোম্পানির নয়। এ থেকেই ফার্ম টু ফর্ক পদ্ধতির জন্ম হয়। এখন আর শুধু আপনার রান্নাঘর নিরাপদ থাকলেই চলবে না। আপনাকে নিশ্চিত হতে হবে যে গরুর দুধ আপনি পান করেন, সেই গরু যে খাবার খেয়েছে সেটিও নিরাপদ। দায়িত্ব এখন এক শৃঙ্খল হয়ে দাঁড়ায়, যেখানে প্রতিটি কড়ি শক্ত থাকতে হবে, না হলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়বে। স্লাইড 10 এ 2002 সালের রেগুলেশন 178 উপস্থাপন করা হয়েছে। আমরা এমএসএ একে খাদ্যের সংবিধান হিসেবে সংজ্ঞায়িত করি। এই নথি সবকিছু বদলে দিয়েছে। এই নিয়মের আগে প্রতিটি রাজ্য একটু একটু করে আলাদাভাবে কাজ করত। রেগুলেশন 178 একটি একক ভাষা তৈরি করেছে এবং ইএফএসএ ও পারমা প্রতিষ্ঠা করেছে। এই নিয়মের মূল বিষয় হচ্ছে ঝুঁকি বিশ্লেষণ, যা 3টি ধাপে বিভক্ত: মূল্যায়ন, ব্যবস্থাপনা এবং যোগাযোগ। মূল্যায়নটি বৈজ্ঞানিক। ইএফএসের বিজ্ঞানীরা নির্ধারণ করেন কোনো পদার্থ বিপজ্জনক কিনা। ব্যবস্থাপনা রাজনৈতিক এবং কার্যকরী। এখানেই আপনি এবং আমরা এমএসএ যুক্ত হই। রেগুলেশন 178 এর দ্বারা চালু হওয়া একটি বিপ্লবাত্মক ধারণা হল সতর্কতামূলক নীতি। যদি সন্দেহ থাকে, এমনকি পুরোপুরি প্রমাণিত না হলেও কোনো খাবার ক্ষতিকর হতে পারে, তাহলে কর্তৃপক্ষের দায়িত্ব সবকিছু থামিয়ে দেওয়া। এর মানে, যদি আপনার কাছে বৈজ্ঞানিক তথ্য ও রেকর্ড না থাকে যা আপনার কার্যকলাপের নিরাপত্তা প্রমাণ করে, তাহলে সতর্কতামূলক নীতি আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে এবং আপনার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। নিয়মাবলী আরও নির্ধারণ করে যে খাদ্য অপারেটরই সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য দায়ী। আপনি আর বলতে পারবেন না, আমি জানতাম না, বা আমার সরবরাহকারী আমাকে ঠকিয়েছে। আপনারাই নাগরিকদের জন্য চূড়ান্ত গ্যারান্টার। রেগুলেশন 178 এর 18 নম্বর অনুচ্ছেদ, যা স্লাইড 11-তে দেখানো হয়েছে, সেটাই আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা হাতিয়ার। কিন্তু যদি খারাপভাবে পরিচালিত হয়, তাহলে সেটাই আপনার দণ্ডাদেশ হয়ে দাঁড়াবে। ট্রেসেবিলিটি শুধু সরবরাহকারীদের একটি তালিকা নয়, এটি হল বাস্তব সময়ে কোনো ঝুঁকি আলাদা করার ক্ষমতা।
ভাবুন, স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যে দিনের একটি ব্যাচ ফিপ্রোনিল দ্বারা দূষিত হয়েছে। যদি আপনার ট্রেসেবিলিটি নিখুঁত হয়, তাহলে 10 মিনিটের মধ্যেই আপনি জানতে পারবেন আপনি সেই ডিমগুলো ব্যবহার করেছেন কিনা, কোন খাবারে সেগুলো পড়েছে এবং কোথায় বিক্রি হয়েছে। আপনি নির্দিষ্টভাবে পণ্য ফিরিয়ে নিতে পারবেন এবং ব্যবসা বাঁচাতে পারবেন। যদি আপনার ট্রেসেবিলিটি শুধু চোখে দেখে করা হয়, তাহলে আপনাকে সব পণ্য ফেলে দিতে হবে এবং সম্ভবত কর্তৃপক্ষ সতর্কতামূলকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবে। ভোক্তাকে স্পষ্ট ও নির্ভুল তথ্য দেওয়া কোনো বিকল্প নয়। যদি কোনো গ্রাহক আপনাকে কোনো উপাদানের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করেন, সঠিকভাবে উত্তর না দেওয়া শুধু অশিষ্টতা নয়, এটি একটি লঙ্ঘন। ধারা 18 এর মসে আমরা জোর দিয়ে বলি, ট্রেসেবিলিটি সিস্টেম ডিজিটাল এবং তাৎক্ষণিক হতে হবে। কাগজ হলুদ হয়ে যায় এবং হারিয়ে যায়। নির্ভুল তথ্য আপনাকে বাঁচাতে পারে নেসের কোনো পরিদর্শকের সামনে, যিনি আপনাকে গুদামে পাওয়া কোনো কাঁচামালের হিসাব চাইছেন যার আসল লেবেল নেই। স্লাইড 12তে আমরা পৌঁছাই 2004 সালে, যেটি হাইজিন প্যাকেজের বছর। এখানে আমরা পাই রেগুলেশন 852, যা সব খাদ্য ব্যবসায়ীদের জন্য পরিচ্ছন্নতার বাইডেল। এই নিয়মাবলী নমনীয়তার ধারণা নিয়ে এসেছে। এখন আর সরকার বলে দেয় না যে তাই সাদা হতে হবে, বরং দেয়ালগুলো সহজে ধোয়া ও জীবাণুমুক্ত করার উপযোগী হতে হবে। এই আপাত স্বাধীনতা আসলে এক বিশাল দায়িত্ব। কারণ আইন আর নির্দিষ্ট নিয়ম দেয় না, এখন আপনাকেই প্রমাণ করতে হবে আপনার পছন্দগুলো পরিচ্ছন্নতা নিশ্চিত করে। হাইজিন প্যাকেজ ফোকাস সরিয়ে দেয় কাঠামোগত চাহিদা থেকে আচরণগত চাহিদার দিকে। শুধু সুন্দর ফ্রিজ থাকলেই চলবে না, গুরুত্বপূর্ণ হল আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন এবং কিভাবে তাপমাত্রা রেকর্ড করছেন। রেগুলেশন 853 প্রাণীজ উৎপাদ সামগ্রী পরিচালনাকারীদের জন্য নির্দিষ্ট নিয়ম যোগ করেছে। এগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পণ্য। এখানে শাস্তি দ্বিগুণ হয় এবং নজরদারি সবসময় চলে। মনে রাখবেন, হাইজিন প্যাকেজই সেই মানদণ্ড যা আপনার পণ্যকে পুরো ইউরোপে অবাধে চলাচলের সুযোগ দেয়। আপনি যদি এই নিয়মাবলী মেনে চলেন, তাহলে আপনার বাজারের কোনো সীমা থাকে না। আমরা এই প্রথম মডিউল শেষ করছি স্লাইড 13 দিয়ে, এফএসএনএস এ পিরামিড ফান্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ছবিটি এখন পর্যন্ত আমরা যা আলোচনা করেছি তার সবকিছু সংক্ষেপে তুলে ধরে। ভালো করে দেখে নিন, এটা কোনো জাদুর ত্রিভুজ নয়, এটা এক ধরনের প্রকৌশল কাঠামো। ভিত্তিতে আছে প্রয়োজনীয় শর্তাবলী ফব। এগুলোই ভিত্তি: পরিচ্ছন্নতা, কীটনাশক নিয়ন্ত্রণ, পানির মান, কর্মীদের প্রশিক্ষণ। মসে আমরা সবসময় বলি, যদি পিরামিডের ভিত্তি কাদায় হয়, তাহলে একাস্ক কখনোই দাঁড়াতে পারবে না। আপনি রান্নার ঝুঁকি, গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি কর্মীরা হাত না ধোয়, যা একটি প্রয়োজনীয় শর্ত। মাঝখানে আছে একাস্তা পরিকল্পনা, যা 7টি নীতি রয়েছে। এখানে আমরা আপনার কার্যক্রমের নির্দিষ্ট ঝুঁকিগুলো পরিচালনা করি। এটাই সিস্টেমের গতিশীল অংশ। শীর্ষে আছে ব্যবস্থাপনা ও উন্নতি। একটি নিরাপত্তা ব্যবস্থা কখনোই সম্পূর্ণ হয় না, এটা আপনার প্রতিষ্ঠানের সাথে সাথে পরিবর্তিত হতে হবে। আইন কঠোর। 283.62 ইউরোপ কোনো ভুল ক্ষমা করে না। 178.2002 এবং দায়িত্ব সম্পূর্ণ আপনারই। কিন্তু আপনার একজন মিত্র আছে, মিসের মতো, এক্সিকিউটিভ কনসাল্টিং। আমাদের কাজ হল এই পিরামিডকে একটি অপ্রবেশযোগ্য ঢালে রূপান্তরিত করা। আমরা চাই না আপনি শুধু আমাকে বা পরিদর্শককে খুশি করার জন্য ফর্ম পূরণ করুন। আমরা চাই আপনি ফর্মগুলো পূরণ করুন আপনার সম্পদ, আপনার সুনাম এবং আপনার ক্লায়েন্টের স্বাস্থ্যের সুরক্ষার জন্য।
হ্যাজার্ডস ফোরামে দেখা হবে, যেখানে বিশ্লেষণ হবে সেই অদৃশ্য শত্রুদের যারা আমাদের পিরামিড ধ্বংস করার চেষ্টা করছে।